আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে স্বাগত জানাচ্ছি টেক ম্যাটার্স পডকাস্টের আজকের এপিসোডে। টেক ম্যাটার্স পাওয়ার্ড বাই টুকটাক শপ। আপনারা জানেন এই টেক ম্যাটার্স পডকাস্টে আমরা অল থিংস টেক নিয়ে কথা বলি। আমাদের লাইফে যেসব টেক ম্যাটার করে এবং আমরা প্রতিনিয়ত যেসব টেক সম্পর্কে জানি, শুনি এবং এগুলো নিয়ে হয়তোবা সবাই সবসময় কথা বলে না, সেই গুরুদায়িত্বটা আমরা নিয়েছি, আমরা কথা বলবো। এবং আমার সাথে আছে আমাদের টিমের স্ক্রিপ্ট রাইটার এবং রিসার্চার। আমার মনে হয় খালিদ, আপনার নতুন করে একটা দেওয়া উচিত, ডেজিগনেশন দেওয়া উচিত। স্ক্রিপ্ট রাইটার আর রিসার্চারের কেন জানি ভালো লাগতেছে না। আমার মনে হয় আমরা প্রতি এপিসোডে এটা না বলে আমি হচ্ছে মেন হোস্ট, আপনি হচ্ছে কো-হোস্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পডকাস্টের ক্ষেত্রে কো-হোস্ট হিসেবে নতুন ডেজিগনেশন দিতে পারেন। কো-হোস্ট, পডকাস্টের বেলায় কো-হোস্ট। খালিদ হচ্ছে নর্মালি আমাদের টিমে রিসার্চে কাজ করে, যে কারণে ওর আর কি বিভিন্ন বিষয় নিয়ে অনেক ইনডেপথে নলেজ থাকে, যেহেতু রিসার্চ কাজই হচ্ছে রিসার্চ করা। আমি নিজেও প্রচুর রিসার্চ করি, যে কারণে আমরা দুইজন পারফেক্ট ফিট এসব বিষয় নিয়ে কথা বলার জন্য। বাট আজকে থেকে আপনারা ধরে রাখবেন আই এম হোস্ট, মেইন হোস্ট, আর খালিদ হচ্ছে কো-হোস্ট। সো খালিদ, আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো? আজকে আমরা উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে কথা বলবো। ওকে, জিওস একটা টপিক। আমরা ইভেন মানে লাস্ট এপিসোডে আমরা কথা বলা শুরু করছিলাম, আমি আপনাকে থামাই দিছিলাম, তখন আমার মাথায় আসছে আরে এটা তো একটা বার্নিং টপিক, এটা নিয়ে আলাদাভাবে একটা ডিসকাশন করা যায়। উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবং আপনি লাস্ট এপিসোডে বলতেছিলেন মাইক্রোসফটকে মানুষ মাইক্রোস্লপ বলে, অ্যান্ড এই জিনিসটা নিয়ে মানে অনেক কাহিনী আছে, অনেক ট্রিভিয়া আছে, অনলাইনে অনেক কিছু ঘটে। ইভেন আপনি আমার সাথে শেয়ারও করতেছিলেন একজন ইউটিউবার টি শার্ট ডিজাইন করছে, গেমার্স নেক্সাস। ওর সাথে আমার দেখা হয়েছিল কম্পিউটেক্সে। বারে ভাই দৈত্যাকৃতির বিশাল, আমার কম্পারিজনে তো আরও দৈত্য। সো কি লিখছে টি শার্টের মধ্যে? ওরা একটা টি শার্ট বানাইছে, লোগোটা হচ্ছে মাইক্রোসফটের মতো রাখছে, আর ওখানে মাইক্রোস্লপ লিখছে, মানে টেক্সটটাকে চেঞ্জ করে মাইক্রোস্লপ লিখে দিয়েছে। আর ওই ভিডিওতে ওর বলতেছিল যে আমরা ভুলে এটা বানাই ফেলছি, এটা ইচ্ছা করে বানাই নাই, কিন্তু কোনো কারণে এটা ঠিক করতে পারতেছি না, এই আর কি, এরকম একটা মিমিক করলো আর কি। যাই হোক, এটা নিয়ে আমার মনে হয় না মাইক্রোসফটও কিছু করতে পারবে না, করার তো ওদের তো অবস্থাই খারাপ। যদিও একটা আশার আলো আমরা কিছুদিন আগে দেখেছি। এতদিন পর্যন্ত মাইক্রোসফট খুবই ফেমাস ছিল যে কমিউনিটির কথাবার্তা শোনে না, মানুষজনের কথাবার্তা শোনে না, ইউজারদের কোনো ফিডব্যাক তারা নেয় না, তারা তাদের মতো করে যা ইচ্ছা তাই করে। আপনি জানেন উইন্ডোজ 11 আপডেট আসার পরে আমি সবচেয়ে বেশি বিরক্ত হয়েছি কোন জিনিসটা নিয়ে? কোনটা? টাস্কবার উপরে নেওয়া যায় না ভাই। এইটা আমার জন্য মাইক্রোসফট যদিও এক্সপ্লেনেশন দিছে যে মানে 1% মানুষও নাকি টাস্কবার মডিফাই করে না, ঠিক আছে, মানে উপরে নিচে নেয় না, পজিশন চেঞ্জ করে না, ওদের মতে 1%ও না। এখন আমি একজন ওজি উইন্ডোজ ইউজার হিসেবে, একজন মানে উইন্ডোজ ফ্যান হিসেবে, এই ফিচারটা আমার জন্য এত ডিল ব্রেকিং ছিল। পরে আমি ওই যে স্টার্ট 11 নামের একটা সফটওয়্যার কিনে দেন আমি টাস্কবারটা উপরে নিছি, কারণ অনেক মানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো স্টাইলে অনেক কিছু করার চেষ্টা করছি, বাট হয় না, মানে স্টেবল না, কারণ আমার এই জিনিসটা লাগবে, বিকজ আমি ইউজড হয়ে গেছি টাস্কবার উপরে রাখতে রাখতে, যার পরে কিন্তু আমার কিনতে হয়েছে। সো এটা নিয়ে আমি খুবই বিরক্ত ছিলাম অন্তত, আর অন্যান্য বহু মানুষ আছে যারা বিরক্ত ছিল। কিন্তু কিছুদিন আগে শুনলাম ফাইনালি তারা এই টাস্কবার মুভ করার অপশন দিচ্ছে, পাশাপাশি তারা অনেকগুলো বোল্ড ক্লেম করছে, যেমন তারা হচ্ছে ফাইল এক্সপ্লোরারকে ফাস্ট করবে বলতেছে, ওভারঅল উইন্ডোজের পারফরমেন্স বেটার করবে বলতেছে। মানে তার মানে বোঝা যাচ্ছে যে এই মাইক্রোস্লপ শব্দটা আর মানুষের যে রেজ, মাইক্রোসফটের বিরুদ্ধে মানুষের যে রাগ উইন্ডোজের বিপক্ষে, সেই রাগটা কি আপনার মনে হয় কাজ করতেছে, যেহেতু তাদের স্টেটমেন্ট আসতেছে এরকম স্টেটমেন্ট আসলেও ভাই আমি আসলে ওদেরকে বিশ্বাস করতে পারতেছি না, কারণ এরা রিসোর্স ইউজ করবে কম বা আপডেট করবে ভালো, এরকম অনেক কথাবার্তা বলে শেষে দেখা যাচ্ছে যা আছে তাই। ওরা গেমারদের জন্য একটু স্পেশাল ফিচার রাখতে চাচ্ছিল, একটা নতুন ভার্সনও বের করতে চাচ্ছিল, স্পেসিফিকলি একটু ব্লোড কমায় একটু ফাস্ট করার এরকম প্ল্যান ছিল, গেমারদের জন্য আলাদা ভার্সন। হ্যাঁ, মানে ওই ওএসটা আর কি এরকম থাকবে, একটু মিনিমাল থাকবে, গেমারদের ফোকাসড থাকবে, কিন্তু এরকম কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আর রিসেন্টলি আর হওয়ার সম্ভাবনা খুব কম, তবে তারা মোটামুটি রেজের মধ্যে পড়ছে এইসব কাহিনীর কারণে। ইভেন উইন্ডোজের সবচেয়ে ফানি একটা মিম অনলাইনে আমার মনে হয় উইন্ডোজের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মিমস, সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট। ওই যে নাসা কম্পিউটারের মধ্যে কিছু একটা করতেছে, রকেট টকেট ফ্লাই করতেছে, মাঝখানে উইন্ডোজ আপডেট, 11 মিনিট পরে ইম্প্যাক্ট হবে আর আপডেট হবে হচ্ছে 39 মিনিট, এরকম ছিল। ডু নট টার্ন অফ ইউর কম্পিউটার, এরকম মেসেজ দিয়ে অনেক ফেমাস একটা মিম ছিল। মানে আগে যে প্রবলেমটা ছিল ইউজারকে জিজ্ঞেস না করে রিস্টার্ট দিয়ে দিত, এটা কিন্তু একটা প্রবলেম ছিল মাইক্রোসফটের, অথবা বারবার পুশ করতো যাই রিস্টার্ট দাও, আপডেট আছে। তো এই নতুন আপডেটে নাকি এইটাকে তারা ফিক্স করবে, মানে ইউজার চাইলে কোনো একটা আপডেট পোস্টপোন করতে পারে কমপ্লিটলি, অথবা
সে রিস্টার্ট দিবে না এরকম সিলেক্ট করতে পারবে, এবং মাল্টিপল রিস্টার্টার হবে না, সিঙ্গেল রিস্টার্টের মধ্যেই সব কিছু কমপ্লিট হবে। এই ধরনের প্রমিস মাইক্রোসফট করছে, বাট খালিদের কথা শুনে যা বোঝা যাইতেছে খালিদ একদমই মাইক্রোসফটকে বিশ্বাস করে না। আর রিসেন্ট করছে আর কি, একটা আপডেটের অপশন রাখছে তারা, হচ্ছে 1 মাসের মতো আর কি পজ করে রাখা যাবে। আগে 7 দিন করা যাইতো, এক্স্যাক্টলি এখন সেটা 1 মাস এখন করছে। 1 মাস করা যায় আর কি। ওকে, যাই হোক, তো আমার ধারণা, যদিও আপনি অতটা অপটিমিস্টিক না, আমি কিছুটা অপটিমিস্টিক হইতেছি। দ্যাটস বিকজ মানে মাইক্রোসফটের শেয়ার বা উইন্ডোজের শেয়ার যে পরিমাণে লিনাক্স আর ম্যাক নিচ্ছে, এতে করে মাইক্রোসফটের এখানে অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ইদার তাদের অ্যাকশন নিতে হবে, আদারওয়াইজ অবসোলিট হয়ে যেতে হবে। ঠিক যেরকম নোকিয়া হয়েছে, ওভার কনফিডেন্ট ছিল সব কিছু নিয়ে, চেঞ্জ করে নাই কোনো কিছুতে, নতুন কিছু অ্যাডপ্ট করে নাই, যার ফলে কিন্তু এখন নোকিয়া কোম্পানি পুরো বিলীন হয়ে গেছে। সো মাইক্রোসফট যদি তাদের উইন্ডোজকে এভাবে বিলীন না করে দিতে চায়, তাহলে আমার মনে হয় তাদের স্টেপ ইন করতে হবে। এবং তারা যে পরিমাণে মানুষকে ফোর্সফুলি ফোর্সফুলি আলতোফালতু জিনিস গিলানোর চেষ্টা করতেছে, যেটা মানুষ অ্যাক্টিভলি রিজেক্ট করতেছে, আমার মনে হয় এখান থেকেও সরে আসতে হবে। আর তারা একটু একটু করে আসতেছে, যেমন কিছু কিছু জায়গা থেকে এআই কিন্তু তারা রিমুভ করছে, কিছু জায়গা থেকে রিনেম করছে। কোপাইলট ইয়েতে ছিল, আগে নোটপ্যাডে ছিল, এখন নোটপ্যাডে জাস্ট এআই নাম দিয়ে দিছে, কোপাইলট রিমুভ করছে। আসলে তারা হয়তো বা আসবে, তবে যে পরিমাণ প্রমিস করতেছে ওই পরিমাণ না, এটা মোটামুটি শিওর। তবে ধরেন হ্যাঁ, তাদের আসলে বাধ্য হয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট করতে হবে। মানে এখন প্রমিসটা দিয়ে আমার মতো মানুষের মনের মধ্যে একটু আশা জাগাচ্ছে, যেন আমি এখনই সুইচ না করি, যেন আমাকে একটু ধরে রাখার জন্য, আর দেখি আপডেটগুলো আসলে কি হয় ওই রকমের জন্য। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই উইন্ডোজের দুর্দশার কারণে সবচেয়ে বেশি বেনিফিট যেই অপারেটিং সিস্টেমটা পাচ্ছে সেটা হচ্ছে লিনাক্স। অলদো টেকনিক্যাল টার্মে লিনাক্সকে অপারেটিং সিস্টেম বলা যায় না, একটা কার্নেল, এবং লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেইগুলোকে বলতে হয় অপারেটিং সিস্টেম। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি অবশ্য, লিনাক্স নিয়ে মিথ, যে লিনাক্স নিয়ে যে ভুল ধারণাগুলো মানুষের আছে। এই ভিডিওটা আপনারা যদি কেউ না দেখে থাকেন, চাইলে দেখে আসতে পারেন। অনেক আগের ভিডিও, যদিও আমরা চেষ্টা করবো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। যদি না দেওয়া থাকে তাহলে একটু সার্চ করে খুঁজে বের করে নিয়ে আসবেন। এত অলস কেন আপনারা? অ্যাকচুয়ালি আমি নিজেই অলস। যাই হোক, ডিসক্রিপশনে দিয়ে দেবো, বের করে দিতে হবে। হ্যাঁ। অলরাইট, আমরাই দিয়ে দেবো, সমস্যা নেই। তো যেটা নিয়ে কথা বলছিলাম, লিনাক্স। এখন লিনাক্স আসলে মানে এখন পর্যন্ত আরেকটা জিনিস আমরা লিনাক্স কমিউনিটিতে, স্পেশালি এনথুজিয়াস্ট কমিউনিটিতে শুনি, সবাই প্রতি বছরই বলে দিস ইজ দ্য ইয়ার অফ লিনাক্স, এইটা লিনাক্সের বছর, এইবার লিনাক্স একেবারে ফাটাই দিবে। কিন্তু এইরকমটা চলেই আসতেছে, লিনাক্সের বছর আর ওইভাবে আসে না। যদিও এই বছরটা, গত 1 বছর যদি আমরা হিসাব করি, তাহলে লিনাক্সের একটা গুড টাইম যাচ্ছে, কারণ বেশ বড় ধরনের জাম্প উইন্ডোজ থেকে লিনাক্সের দিকে মানুষ হচ্ছে। আপনার কি মনে হয় এই লিনাক্সের স্বর্ণযুগটা কেন আসলে আসতেছে না? মানে লাইক একটা ভালো পার্সেন্টেজ অফ পিপল কেন গ্র্যাব করতে পারতেছে না লিনাক্স? আমরা যদি ধরেন সার্ভার সাইড কিংবা এন্টারপ্রাইজ সাইড বাদ দিই, জাস্ট কনজিউমার লেভেলের কথা বললে। কনজিউমার লেভেলে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা আগে থেকে অভ্যস্ত হয়ে গেছি উইন্ডোজে, এটা সব থেকে বড় সমস্যা। এখন ধরেন আপনি অ্যাডপ্ট করার জন্য যে পরিমাণ লোক দরকার, ওই পরিমাণ লোক আসলে লিনাক্সে সরাসরি অ্যাডপ্ট করতে যাবে না সরাসরি। কারণ দেখা যাচ্ছে আপনি নতুন করে অনেক কিছু শেখার দরকার পড়ে লিনাক্সে গেলে। উইন্ডোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওএস ইনস্টল বেশিরভাগ ক্ষেত্রে ওইএম থেকে করে দেবে, আপনি যেখান থেকে পিসি বিল্ড করবেন, বা ল্যাপটপ থাকলে ল্যাপটপে তো প্রি ইনস্টল থাকেই। তখন দেখা যাচ্ছে আপনি উইন্ডোজের সাথে অটোমেটিকলি ওখানে অ্যাটাচ হয়ে যাচ্ছেন। আর জিইউআই এর যে বেসিক ইনপুটগুলো আছে সবগুলোর দিক থেকে দেখা যাচ্ছে একদম ইজি সব কাজ, আপনি যা করবেন সব একদম হাতের নাগালে। ওই দিক থেকে দেখা যাচ্ছে যে লিনাক্সের ক্ষেত্রে আপনার প্রথম দিকে একটু ভালোভাবে ওটা সম্পর্কে ধারণা নিতে হবে, একটু রিসার্চ করতে হবে। এই কাজগুলো অনেকেই করতে চায় না। ধরেন একদম একটা সেটআপ ফ্রি পাচ্ছি, আমি ঢুকতেছি, আমার বেসিক কাজ হয়ে যাচ্ছে, শেষ। আচ্ছা, তাহলে আপনি এখানে 2টা রিজন দেখলেন। মাদার রিজন হচ্ছে মানুষজন উইন্ডোজে অভ্যস্ত, আর অভ্যস্ত হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে ওইএমগুলা বাই ডিফল্ট ডিভাইসগুলোতে উইন্ডোজ দিয়ে দেয়। ইভেন পিসি বিল্ড করলেও যে জায়গা থেকে বিল্ড করে সেখানে জিজ্ঞাসা করে না ভাই কোন ওএস দেবেন, ডাইরেক্ট উইন্ডোজ ইনস্টল দিয়ে দেয়, কজ এটা একটা ডিফল্ট অপারেটিং সিস্টেম হয়ে গেছে। এটা ডেফিনেটলি আমরা একটা রিজন হিসেবে ধরতে পারি। এবং এই ওইএমের যে ব্যাপারটা, এই বিষয়টা কিন্তু লাইক ইউজার চুজ করতেছে না, এইটা লার্জলি মাইক্রোসফটের একটা কাহিনী। মাইক্রোসফট হচ্ছে সবগুলো ওইএম ব্র্যান্ডের সাথে অলরেডি অনেক লং টার্ম এগ্রিমেন্টও করে রাখছে, তাদের পার্টনারশিপও অনেক স্ট্রং, একজন একজনের পিঠচুল কায়দায় কাইন্ড অফ আর কি, দুইজনেই দুইজনকে দরকার, যে কারণে এই জিনিসটা অনেক স্ট্রং। সো এটা ভাঙতে একটু সময় লাগবে। লিনাক্স নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আমার খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার না করি তাহলে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগবে। লিনাক্স ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি আমি মোস্ট প্রবাবলি 2010-11।
আরেকটা বিষয় আমি ইনক্লুড করি ওএম এর সাথে করলেও রিসেন্টলি ফ্রেমওয়ার্কের একটা ল্যাপটপ রিলিজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে কিন্তু তারা উইন্ডোজ সরাসরি দেয় নাই। শুধু ইয়া না, শুধু এই ফ্রেমওয়ার্ক না, আরও বেশ কিছু ব্র্যান্ড আছে, যেমন লেনেভো রিসেন্টলি দেখলাম যে অ্যাডপ্ট করতেছে ওরা আস্তে আস্তে করে। সব ল্যাপটপে দিচ্ছে না, বাট কিছু কিছু ল্যাপটপে স্পেশালি যেগুলো একটু তারা অপশন দিচ্ছে আর কি সরাসরি আপনি উবুন্টু চাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিনাক্স বা উবুন্টুর অপশন রাখতেছে, হয়তো সেম মডেলে লিনাক্সও রাখতেছে এবং উইন্ডোজও রাখতেছে। আর ফ্রেমওয়ার্কের ল্যাপটপটাতে সরাসরি তারা অপশন ডিরেক্টলি দিয়ে দিচ্ছে যে আমরা একদম অপটিমাইজ করে দিব আর কি উবুন্টুর জন্য এরকম। ওকে হ্যাঁ, উবুন্টুই বেশি দিচ্ছে আর কি ওএমগুলো। সো যেটা বলতেছিলাম, আর্লি 2011 বা 2010-এর শেষের দিকে আমি প্রথম হচ্ছে লিনাক্স এক্সপিরিয়েন্স করি। লিনাক্স মিন্ট 9 ছিল ভার্সনটা, আমার কাছে সিডিটা এখনও আছে। আজকে যদি খুঁজছিলাম পাই নাই, সিডিটা পাইলে দেখাইতাম, পরে কোনো দিন দেখাই দেবো। সো ওই লিনাক্স মিন্ট 9 যখন আমি প্রথম কিনে নিয়ে আসি, আমার মনে আছে মিরপুর 10 নাম্বার সার্কেলের মধ্যে একটা সিডির দোকান ছিল বিশাল বড়, যারা আগে 10 নম্বরে থাকতেন তারা জানেন। অনেকগুলো দোকানই ছিল, তো ওখানে পাইরেটেড সিডিটি বিক্রি করতো আর কি সব। সো ওখান থেকে লিনাক্স মিন্ট আমি কিনে নিয়ে আসছি, আমার ল্যাপটপ ছিল, আমি খুব এক্সাইটেড। মানে সেই সময় লাইক এত হাইপ টাইপ ছিলাম সব কিছু নিয়ে, আমি নতুন একটা অপারেটিং সিস্টেম আমি এক্সপিরিয়েন্স করবো, কী জানি আছে ওটার মধ্যে। তো আমি আনলাম, ইনস্টল দিছি, দেওয়ার পরে আমি কম্পিউটার অন করলাম। মানে তেমন কিছু একটা বুঝতেছি না, উইন্ডোজের ফাইল সিস্টেম তো একদম সিম্পল, ওখানে আমরা খালি লাইব্রেরিজ দেখি, আমি কোনো ড্রাইভ দেখতেছি না, যে ড্রাইভ আমি খুঁজতেছি, আরে ড্রাইভ কই, আমার মানে আরেকটা আলাদা হার্ড ডিস্ক ছিল আর কি ল্যাপটপের মধ্যে লাগানো, তো ওইটা খুঁজতেছি পাই না, মাথা তো গরম হয়ে গেছে, কী ব্যাপার আমার ফাইল সব গেল কই। তারপরে আমি মানে পুরো হতাশ হয়ে গেছি, আবার উইন্ডোজ ইনস্টল দিছি। উইন্ডোজ ইনস্টল দেওয়ার পরে আমি দেখলাম যে আমার হার্ড ড্রাইভও ফাঁকা, আমার যে মেইন সিস্টেম ড্রাইভ ছিল ওইটাও ফাঁকা, মানে দুইটাই আমি ফরম্যাট দিয়ে দিছি ইনস্টলেশন প্রসেসের ভিতরে। আমার প্রায় 4-5 বছরের ফাইল ওখানে, আমি যেদিন থেকে ল্যাপটপ ইউজ করি 4-5 বছর বেশি হয়ে যাবে, 3 বছরের যত ফাইল, আর সেই সময় প্রচুর মুভি, মিউজিক ভিডিও, গান টান এগুলো কালেক্ট করতাম। তখন তো ইন্টারনেট এত হাই স্পিডের ছিল না, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে রাখতাম। পাশাপাশি নিজের অনেক ছবি, সেই স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি লাইফের ছবি টবি সব কিছু, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম যদিও ইউনিভার্সিটি বেশি ছিল না, বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যাওয়া টাওয়া সব ছবি ওটার মধ্যে ছিল, কোনো ব্যাকআপ ছিল না, সব একেবারে হাওয়া। আমি টানা 1 সপ্তাহ হতাশ হইয়া, মানে পুরো একটা সপ্তাহ আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলাম আমার। কারণ আমাদের মতো মানুষের জন্য এইসব ফাইল টাইল আরে বাবা যে ইম্পর্টেন্ট, কত সফটওয়্যার কত জায়গা থেকে কালেক্ট করছি, এই সব কালেকশন আমার এক ক্লিকে চলে গেছে। ওই দিন থেকে লিনাক্সের উপরে আমার যে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। এরপরে লিনাক্স যতবার আমি ট্রাই করতে গেছি ততবার 2বার চিন্তা করছি না আমি দিব না। অবভিয়াসলি এটা আমার অজ্ঞতা ছিল, এটা তো লিনাক্সের কোনো দোষ না, কারণ লিনাক্সের ফাইল সিস্টেমই ডিফারেন্ট, লিনাক্সের জন্য আলাদা করে বানায় নিতে হবে ড্রাইভ, তো এইসব জিনিস আমি বুঝতাম না তখন। আপনি কি ডুয়াল বুট করার চেষ্টা করতেছিলেন? না, সিঙ্গেল, আমি উইন্ডোজ বাদ দিয়ে করতে চাইছি, এই জন্য ভাবছিলেন যে আপনি ওএস ইনস্টল করলে আগেরগুলো থাকবে। এক্স্যাক্টলি, আমি ফরম্যাট দিয়ে দিছি, আমি ভাবছি ফরম্যাট দিলে উইন্ডোজ চলে যাবে, লিনাক্স আসবে। আমি লিনাক্সে লাইক ডেডিকেটেডলি একদম লিনাক্সে আমি শিফট হইতে চাচ্ছিলাম, যে কারণে আমি এই কাজটা করছি, তাহলে শেষ। দেখেন এইটাও একটা রিজন। বেশিরভাগ মানুষ আমরা যতই চিন্তা করি, আমরা যদি টেক নিয়ে কাজ করি, তাই আমরা এর ভেতরে থাইকা মনে করি সবাই টেক সাবি, সবাই মনে হয় সব কিছু বোঝে। আমি বাই দ্য ওয়ে আমি একটা কোর্স করাই, যারা জানেন না তাদের জন্য বলি, ভিডিও এডিটিংয়ের উপরে একটা কোর্স করাই আমি টেকালয়তে। আপনারা চাইলে আমাদের কোর্সে এনরোল হতে পারেন। ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে কোর্সের টাইটেল। তো ওখানে অনেক স্টুডেন্ট আসে না, কত ধরনের স্টুডেন্ট আসে। তো কিছু স্টুডেন্টদের সাথে কথা বলার পরে আমার রিয়েলাইজেশনটা তখন ভাঙে যে না, সবাই টেক সাভি না। যেমন আমার কিছু স্টুডেন্ট আছে যারা গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করতে পারে না, মানে অ্যাসাইনমেন্ট দেই যে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা শেয়ার করবেন, সেই লিঙ্কটা শেয়ার করতে পারে না। তখন আমার কাছে ফিল হয় গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করতে পারে না। তারপরে আমি আবার চিন্তা করি, আরে ভাই সবাই তো এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকে না, এক একজন মানুষের এক এক জায়গাতে ইন্টারেস্ট থাকে। সো এই যে একটা লার্জ নাম্বার অফ পিপল যাদের টেক নলেজ খুব কম, মানে বেসিক কম্পিউটারের কাজগুলোই করতে পারে না, তারা একটা অপারেটিং সিস্টেম ডিলিট করে আরেকটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবে, বা ডুয়েল বুটের কথা তো আরও বহু পরে, এইটা কেউ কিন্তু করতে চায় না। যে কারণে উইন্ডোজ যখন আসে ডিফল্ট চিন্তা করে কেউ মানে চিন্তাও করে না যে আমি চেঞ্জ করে লিনাক্সে যাবো। এটা একটা বড় কারণ না? হ্যাঁ, ওই দিক থেকে আসলে উইন্ডোজটা যদি আপনি যে কোনো একজনকে ধরায় দেন, বেসিক ইনস্টল করে দিচ্ছেন আর কি, তারপরে সে একটু ঘাটাঘাটি করলে ওই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে কীভাবে ইউজ করতে হবে। লিনাক্সের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কমান্ড লাইনের উপর অনেক কাজ করতে হয়, এই কাজগুলো অনেকেই করতে পারবে না। যদিও লিনাক্সের ইউজার বেস অনেক এখন একটু ফোরাম ঘাটলে অনেক
অনেক বিষয় সলভ করা যায়। তার চেয়ে বড় হচ্ছে এখন এআই এআই সার্চ করলে অনেক কিছু চ্যাটজিপিটিকে আপনি যা জিজ্ঞেস করবেন ও সুন্দর করে আপনাকে কমেন্টে লিখে দেবে, জাস্ট টার্মিনালে পেস্ট করে এন্টার মারলে হয়ে যায়। তবে কিন্তু ওই আপনার যে টার্মিনালে যাইতে হবে এই কাজগুলো কিন্তু আসলে বাংলাদেশের যে ইউজারগুলো আছে বেশিরভাগ বাংলাদেশের কথা যদি বলি তাহলে ওরা কিন্তু ওই দিক থেকে অজ্ঞ না। না শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডই বহু মানুষ আছে যারা অজ্ঞ না। যেমন কিছুদিন আগে ক্যানাডার একটা দেখতেছিলাম, একটা রিপোর্ট পড়তেছিলাম, ক্যানাডার মানুষজন কতটুকু টেক সেভি। তো আমরা কি ভাবে ক্যানাডা ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রি, মানুষজন তো সেই স্মার্ট হবে, ওরা তো টেকে অন্ততপক্ষে বিশাল। ভাই ওখানে এমনও মানুষ আছে যারা বেসিক কাজকর্ম, ফোনের মধ্যে বেসিক কাজকর্ম করতে পারে না, লাগে এটা SMS কীভাবে সেন্ড করতে হয় কিংবা কল কীভাবে পিক করতে হয়, কল কীভাবে দিতে হয়, এইরকম জিনিস পারে না। এরকম মানুষও ক্যানাডার মতো দেশে আছে। সো আমরা যখন চিন্তা করি বাংলাদেশি মানুষ খালি অজ্ঞ, বিষয়টা আসলে এরকম না, সব দেশেই আছে। তবে তুলনামূলক হয়তো বাংলাদেশে একটু বেশি থাকতে পারে, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ এখনও একে তো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, প্লাস রুরালে বেশি মানুষজন বসবাস করে, যে কারণে হইতে পারে এটা। বাট কমান্ড লাইনের কথা যেটা বলছিলেন, আমার মনে হয় যারা মোটামুটি কম্পিউটার বোঝে তারাও ওই কমান্ড লাইনের যে ইন্টারফেসটা ওটা দেখলে দুইবার চিন্তা করে যে আমি কিছু করবো নাকি করবো না, বুক ধকধক করে হার্টবিট বাইরে যায় কাইন্ড অফ এরকম। আর যারা ইউজ করতে পারে, কিছু কিছু মানুষ আছে যারা একেবারে কমান্ড লাইন ওপেন করে বেসিক কমান্ড লিখলেও নিজেকে হ্যাকার মনে করে, এটা আলাদা একটা ভাইব আসে। আমার নিজের কাছে তো মাঝে মধ্যে ফিল হয়, আর এই কমান্ড লাইন ইউজ করতেছি মানে সেই ব্যাপার। সো রিসেন্টলি আমি যেহেতু মানে আফটার ইফেক্টসে প্রচুর কাজকর্ম করি, সো জাভাস্ক্রিপ্ট লিখতে হয় আমার প্রচুর পরিমাণে, এবং আমি নিজেও কিন্তু কোড খুব একটা বেশি পারি না। তো এআইয়ের হেল্প টেল্প নিয়ে কোড টোড যখন লিখি তখন আমার কাছে এরকম ফিল হয়, আমি তো হ্যাকিং ভাইব চলে আসতেছে নিজের মধ্যে। এটা একটা বড় ধরনের ভয়। এখন প্রশ্ন হচ্ছে, কমান্ড লাইন ছাড়া কি লিনাক্স ইউজ করা পসিবল? হ্যাঁ, এখন তো অনেক ডিস্ট্রয় বের হয়েছে যেগুলো একদম উইন্ডোজের মতো অনেকটা। ফর এক্সাম্পল আপনার জরিন ওএস আছে, তারপরে লিনাক্স মিন্ট তো অনেকটা উইন্ডোজের সাথে সিমিলার। মিন্টের যে ইন্টারফেস, আমি যেটা প্রথম ট্রাই করছিলাম জিনোম, তো ওইটাও আমার কাছে অনেক মানে ইজি টু ইউজ মনে হয়েছে, একেবারে টাফ কিছু না। এবং মিন্ট আমার মনে হয় যারা প্রথমবার লিনাক্সে যেতে চায়, মিন্ট একটা ভালো অপশন। আর উবুন্টু তো অনেকটাই সিমিলার। বিষয় হচ্ছে আপনার এখন অলমোস্ট 80%-এর উপরে কাজ নর্মালি করে ফেলতে পারবেন। কিছু কিছু কাজ আছে, ধরেন কোনো একটা প্রবলেমে পড়লে তখন গিয়ে আপনার কমান্ড লাইন ইউজ করতে হবে। আর আপনি যেটা বললেন কমান্ড লাইন ইউজ করার ক্ষেত্রে সবাই যারা একটু এক্সপার্ট তারাও একটু ভয় পায়। এর বড় কারণ হচ্ছে আপনার এই যে উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু রোল ব্যাক করা যায়। ধরেন সিস্টেম রিস্টোর পয়েন্ট যদি থাকে তাহলে কোনো একটা ভুল করে ফেলছেন আপনি রোল ব্যাক করতে পারবেন সহজে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে যদি কমান্ড কোনোটা উল্টাপাল্টা করে ফেলেন তাহলে তখন একটু ঝামেলা বেশি, যদিও চান্স কম, কারণ একটা অক্ষর এদিক ওদিক হলে কমান্ডার কাজ করবে না। সো ভুল কোনো কমান্ড যেটা দিয়ে কম্পিউটারে কোনো কিছু ডিস্ট্রয় করে ফেলবো ভেতরের সফটওয়্যারের, ওইটার চান্স খুব কম, এররটাই বেশি আসবে। কিন্তু আমরা ডিস্ট্রয় নিয়ে কথা বলতেছিলাম, আমার মতে যদি আমরা এই মুহূর্তে টপ ইউজার ফ্রেন্ডলি এবং জেনারেল ইউজাররা ব্যবহার করতে পারবে এরকম যদি ডিস্ট্রোর কথা বলি, তাহলে আই থিঙ্ক একদম টপ লিস্টে থাকবে উবুন্টু, সেকেন্ডে মিন্ট তো অবশ্য উবুন্টু বেসডই কিন্তু মিন্ট। সো উবুন্টু থাকবে, মিন্ট থাকবে, অ্যান্ড দেন জরিন ওএস থাকবে, পাশাপাশি ফেডোরা রিসেন্টলি কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে, স্পেশালি লিনাক্সের যে ক্রিয়েটর লাইনাস, সে নিজেও কিন্তু ফেডোরা ইউজ করে, এবং আরেক লাইনাস তার মিতা, ওই লাইনাসের একটা ভিডিওতে গিয়ে এসে বলছে যে আমি এখন ফেডোরা ডেইলি ড্রাইভ করি। পাশাপাশি গেমারদের জন্য পপ ওএস কিন্তু রিসেন্টলি অনেক জনপ্রিয় হয়েছে। পপ ওএসটা মোস্টলি জনপ্রিয় হওয়ার পেছনে কারণ হচ্ছে এনভিডিয়ার ড্রাইভারটা, ওটা দুটো ভার্সন আছে আর কি, একটা হচ্ছে এনভিডিয়া ড্রাইভার সহ আর একটা নরমাল আর কি। আচ্ছা আপনি চাইলে এনভিডিয়া, যদি আপনার গ্রাফিক্স থাকে তাহলে এনভিডিয়া ড্রাইভার সহ নিতে পারেন, তাহলে গেমিং এর ক্ষেত্রে মোটামুটি এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা রিজন আমার মনে হয় যেটার কারণে লিনাক্স সাধারণ মানুষজন ব্যবহার করে না, সেটা হচ্ছে আপনি দেখবেন স্কুল কলেজ কিংবা অফিস, যেখানে যদি স্কুলের কথাই বলি, যেখান থেকে ধরেন কম্পিউটারের হাতে খড়ি হয় বহু মানুষের, সেখানে কিন্তু তারা ডিফল্ট এখনও পর্যন্ত উইন্ডোজ ইউজ করে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে অফিস সুইট। আপনি মানেন আর না মানেন, MS অফিস আমাদের কম্পিউটার, যেমন আমার লাইফে প্রথম কম্পিউটার যখন আমি টাচ করি 2006 কি 2007-এ, আমার প্রথম কাজ কী ছিল জানেন? MS ওয়ার্ড ওপেন করা। আমার স্যার আমাকে এটাই শিখাইছে। কম্পিউটার ট্রেনিং মানে ছিল MS ওয়ার্ড কেমনে ওপেন করতে হয়, তারপর সেখানে কীভাবে টাইপ করতে হয়, কীভাবে বাংলা ইংলিশে সুইচ করতে হয়। বিজয় সফটওয়্যার ছিল, এটা শর্টকাট ছিল Ctrl+Alt+B, এটা দিয়ে সুইচ করতে হয় অ্যান্ড দেন টাইপ করতে হয়। আমাদেরকে না মাউস ধরতে দিত না, বলতো যে উইন্ডোজ বাটন আছে কিবোর্ডে, এটাতে প্রেস করো, তারপরে টাইপ করো ওয়ার্ড, তাহলে ওয়ার্ড আসবে, এন্টার চাপবা অথবা অ্যারো চিহ্ন দিয়ে নিবা, মাউস টাইপ ধরতে দিত না।
মানে ওদের মতে যে মাউস ধরলে আমি কম্পিউটারে কিছু একটা করে ফেলো, উল্টাপাল্টা জায়গায় ক্লিক করে, এই ধরনের জিনিস ছিল। এবং আমি টাকা দিয়ে ফার্স্ট কম্পিউটার ট্রেনিং করছিলাম, ওইখানেও আমাকে এই MS ওয়ার্ডই শেখানো হয়েছে। আবার শেখানো হয়েছে মাল্টিমিডিয়া মানে হচ্ছে কেমনি সিডি লাগাইতে হয়, কেমনি সিডি বাইর করতে হয়, এটা হচ্ছে গিয়ে মাল্টিমিডিয়া। যাই হোক, সো এই যে হাতে খড়িটা হয় মানুষের, ওই হাতে খড়ি যখন উইন্ডোজ দেওয়া হয়, MS ওয়ার্ডের সাথে যখন মানুষজন এভাবে অভ্যস্ত হয়ে যায়, তখন আইসা দেখে লিনাক্সে নাই MS ওয়ার্ড। যদিও এটার বহু অল্টারনেটিভ আছে, কিন্তু কিছু মানুষ থাকে না যে একটা জিনিসই অভ্যস্ত হয়ে গেলে পরে এনতে সুইচ হইতে চায় না। এটাও আমার মনে হয় বড় একটা রিজন যে ম্যাস পিপল, আমরা তো ম্যাস পিপলের কথা বলতেছি। লিনাক্স আমি জানি না কোনোদিন ম্যাস পিপলের কাছে এত অ্যাপিলিং হবে কিনা, উইন্ডোজ যে লেভেলে গেছে এটা মানে হইলেও, আমি বলতেছি ইম্পসিবল, বাট হইলেও অনেক টাইম লাগবে। কিন্তু এইটা বড় একটা বাধা মেইন স্ট্রিম হওয়ার। আপনি কি আর কোনো রিজন চিন্তা করতে পারেন? না, আপনি যেটা বললেন আর কি, ওই সফটওয়্যার সাপোর্টের একটা বিষয় আছে। আপনি নিজেও আগের পডকাস্টে বলছিলেন যে অ্যাডোবের সফটওয়্যার যখন চলবে তখন আপনি আমি লিনাক্সে লিনাক্সে যাব। এক্স্যাক্টলি, এরকম অনেক বিষয় আছে, কিছু কিছু সফটওয়্যার আছে সরাসরি লিনাক্সে ইউজই করা যায় না। সফটওয়্যারের পাশাপাশি গেমার একটা বড় ইস্যু। হ্যাঁ, গেম, কি মনে হয় গেম, যদিও গেমের সাপোর্ট বাড়তেছে, সাপোর্ট বাড়তেছে এই যে ইয়ার কারণে, স্পেশালি ভ্যালভের কারণে, স্টিমওএস এর কারণে বাড়তেছে। ওরা হচ্ছে প্রমিস করতেছে যে সাপোর্ট ফুললি করবে সবকিছুই। এই ক্ষেত্রে আমার মনে হয় গেম ডেভেলপারদের বড় একটা ভূমিকা এখানে আছে। কারণ তারা যদি ফর এক্সাম্পল কিছু কিছু গেম আছে কার্নেল লেভেলেই চিট বন্ধ করা থাকে, ভ্যালোরেন্ট ফর এক্সাম্পল, হ্যাঁ, তো ভ্যালোরেন্ট তো লিনাক্সে চলবে না। সো এখন এরা যদি এই জিনিসগুলো একটু ওপেন করে কিংবা একটু কোলাবোরেট করে যদি লিনাক্সের সাপোর্টগুলো বাড়ায়, তাহলে আই থিঙ্ক একটা ভালো ফিউচার গেমে আছে। এমনি তো ফিউচার ভালো, কারণ দেখেন এখানে গেম ডেভেলপারদের একটা সৎ আগ্রহ তো ডেফিনেটলি দরকার, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, যখন প্ল্যাটফর্ম রেডি হয় তখন ডেভেলপাররা কিন্তু অটোমেটিক্যালি সেখানে আসতে বাধ্য হয়, বিকজ ইউজার আছে, সো তখন আসবে। এখনও প্ল্যাটফর্মটা ওইভাবে স্ট্রং হয় নাই। স্টিমের মতো আরও কয়েকটা ব্র্যান্ড যদি দাঁড়ায় যায় যারা এই কাজগুলো করবে, এবং যদি সেন্ট্রালাইজড কোনো প্রসেস বের হয়ে যাবে, নেটিভ সাপোর্ট যদি চলে আসে, আমার মনে হয় নেটিভ সাপোর্টটা বেশি ইম্পর্টেন্ট। এখন তো একটা ট্রান্সলেশন লেয়ার আছে ওখানে, কাইন্ড অফ ইমুলেট হয়ে তারপরে গেমগুলো রান হচ্ছে। তো ইমুলেট হওয়া রান হওয়ার পরেও পারফরমেন্স অনেক ক্ষেত্রে বেটার হয়, অনেক ক্ষেত্রে বেটার। যদি এটা একেবারে নোটেবল না, কারণ আমি বেশ কয়েকজনের টেস্ট দেখলাম, আমি নিজে যদি এখন টেস্ট করি নাই, কিছু কিছু ক্ষেত্রে ধরেন 10% ইমপ্রুভমেন্ট, কিছু কিছু ক্ষেত্রে সেম। এটা হচ্ছে আপনার মূলত তো হার্ডওয়্যারের উপরে লিমিটটা থাকে। হার্ডওয়্যারের ম্যাক্সিমাম পারফরমেন্স ও ইয়া করার পরেও বেটার করতেছে, মানে ভার্চুয়ালাইজেশন করার পরেও বেটার করতেছে। এক্স্যাক্টলি, না এখানে একটা বড় বিষয়, ট্রান্সলেশন লেয়ারটা যদি না থাকে তখন কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্সটা আরো বেটার পাওয়া যাবে, র পারফরমেন্স আরো ভালো পাওয়া যাবে। যারা কম্পেয়ার করতেছে এটা অ্যাপল টু অ্যাপল কম্প্যারিজন হচ্ছে না আসলে, কারণ এখানে আলাদা একটা জিনিস চলতেছে। বাট কিছুদিন আগে 2-3 দিন আগে মনে হয় লাইনাস একটা ভিডিও দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওর ডেটাটা কেমন ছিল, লাইক পারফরমেন্স কতটুকু বেটার? আচ্ছা, ওরা টেস্ট করতেছিল হচ্ছে একটা 32 জিবির সিস্টেম নিছে। 32 জিবির সিস্টেমে, সেম সিস্টেমে ওরা লিনাক্স আর উইন্ডোজ 11-এর মধ্যে আর কি একটা কম্প্যারিজন করছে। কম্প্যারিজনটা ছিল হচ্ছে তারা রাইজেন 7-এর 7800X3D, একদম টপ অফ দ্য লাইন প্রসেসরের মধ্যে একটা, আর 32 জিবি র্যাম নিছে, X870 মাদারবোর্ড নিছে। সেখানে ওরা উইন্ডোজ আর লিনাক্স দুইটাই টেস্ট করছে। উইন্ডোজের ক্ষেত্রে আইডেল অবস্থায় 9.3 জিবির মতো স্পেস, মানে র্যাম ইউজ করছে আইডেল অবস্থায় 32 জিবির মধ্যে, যেখানে লিনাক্স অনলি 4 জিবির একটু বেশি, 4.3 এর আশেপাশে আর কি। হ্যাঁ, 4.7 জিবি, সরি, আচ্ছা 4.7 জিবির মতো ইউজ করছে হচ্ছে লিনাক্সে, আইডল অবস্থায়, কোনো কিছু চলতেছে না, অলমোস্ট হাফ। হ্যাঁ, তারা উইন্ডোজ আপডেট করছে, যত কিছু আপডেট করা সম্ভব, বেসিক কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করছে, করার পরে ডিভাইসটাকে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ফ্রি রাখছে, 2-3 ঘন্টার মতো। লিনাক্স ডিস্ট্রোটা কোনটা ছিল? ওরা মিন্ট ইউজ করছে, লিনাক্স মিন্ট। সেখানে তারা হচ্ছে এতক্ষণ পরে আইডল অবস্থায় 9 জিবির মতো জায়গা খাইছে উইন্ডোজে, আর লিনাক্সে খাইছে 4 জিবির মতো। জাস্ট সিম্পল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সেখানে হয়ে গেছে 11 জিবি উইন্ডোজের ক্ষেত্রে, আর লিনাক্স হয়েছে তখন 6 জিবির মতো। 5 জিবি মনে হয় ফায়ারফক্স ছিল। হ্যাঁ, দুইটাতেই ফায়ারফক্স ইউজ করছে। প্রথমে ফায়ারফক্স ইউজ করছে যাতে ওই সম্পর্কে মোটামুটি, মানে ফায়ারফক্স তারা লাইট হিসেবে ইউজ করছে আর কি, ক্রোম যেহেতু একটু রিসোর্স বেশি নেই। তারপরে ক্রোম ইউজ করতে গেছে তখন আরও 1 জিবির মতো জায়গায় বেশি লাগছে। একটা ব্রাউজার ওপেন, মানে একটা ট্যাব ওপেন করার পরে এই অবস্থা, আর 2-3টা ট্যাব ওপেন করার পরে সেটা অলমোস্ট 30 জিবির আশেপাশে চলে গেছে উইন্ডোজের ক্ষেত্রে। হ্যাঁ, আর লিনাক্সের ক্ষেত্রে 6 জিবির আশেপাশে ছিল, তেমন চেঞ্জ হয় নাই। তা আপনি দেখেন একটা ওএস যদি একদম বেস লাইনে আপনার
এই 16 GB জায়গা মানে 14 GB আশেপাশে জায়গা খায়। আইডল অবস্থায় যদি 10 GB আপনার র্যাম ইউজ করে, বর্তমান র্যামের প্রাইসে তো আপনি জানেন, অবভিয়াসলি ধরেন এখন 16 GB একটা র্যামের উইন্ডোজ সিস্টেমে আপনি সব ধরনের কাজ কিন্তু তাহলে সেই হিসেবে কমপ্লিট করতে পারতেছেন না। জাস্ট একটা ব্রাউজার ওপেন করলে আপনার যদি রিসোর্স শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লিনাক্সে আপনি অর্ধেকের মতো জায়গা আপনি ফ্রি পাচ্ছেন। ওই দিক থেকে দেখা যাচ্ছে ওরা মূলত এটাই বের করছে, ওরা টেস্ট করতেছিল তখনই বলছে যে ভাই আমরা টেস্ট যে করতেছি আমাদের উপরে দেখা যাচ্ছে রিসোর্স ইউজ। টেস্ট করে শেষ পর্যন্ত মনে হচ্ছে এরকমই হবে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা এরকমই ছিল। আচ্ছা, উইন্ডোজকে ডিপলোড করে এই র্যাম কতটুকু বের করে আনা পসিবল? ডিপলোড করলেও র্যাম দেখা যায় যে লাইট উইন্ডোজ কিছু কিছু সিস্টেম আছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক কিছুই বাদ দিয়ে দেয়, তারপরেও দেখা যাচ্ছে ওরা 4 GB উপরে র্যাম ইউজ করে কন্টিনিউয়াসলি। তাহলে কি ওদের অনেক মানে লেগেসি অনেক টুল ব্যাকগ্রাউন্ডে মনে হয় চলে, যে কারণে ব্যাকগ্রাউন্ড প্রসেস চলে অনেক। আর ওরা হচ্ছে ওই এআই দিয়ে বেশিরভাগ এখনটা জট বানাইছে উইন্ডোজটারে, ওই কোপাইলট টোপাইলট হাবি জাবি যা যা আছে সব কিছু ঢুকাই দিতে। মাইক্রোসফটের উচিত যে মানে গত এপিসোডে আমরা যে কথাটা বলতেছিলাম, ওদের উচিত ভাই সার্ভার বেচার কাজেই থাকা। তোমরা এজিওর নিয়ে থাকো ভাই, কনজিউমার লেভেলে এআই নিয়ে আইসো না। কারণ ওরা যেমনে মানে ওদের একটা ধারণা হয়ে গেছে যে আমরা মানুষকে যা দিব তাই খাবে, টুইসে টুইসে দিব, খাইতে তুমি বাধ্য। এটা করতে যায় আসলে মানে খুবই একটা জগা খিচুড়ি পাকাই ফেলছে। এবং আমার মনে হয় না যে মাইক্রোসফট, যদিও এই ডেটা তারা পাবলিশ করে না, বাট আমার মানে ব্যক্তিগত বিশ্বাস, ও বলছে না ওরা যে 1%-এর বেশি মানুষ টাস্কবার উপরে ওঠে না। আমি স্ট্রংলি বিশ্বাস করি 1%-এর বেশি মানুষ মাইক্রোসফটের ডিফল্ট এআই ইউজ করে না। ওদের কোপাইলট 1%-এর বেশি মানুষ ইউজ করে না। ওরা জোর করে বাধ্য করে মানুষকে যতটুকু ইউজ করে ওইটা 1%, এর বাইরে ইউজ করে না। সো ওদের উচিত কোপাইলট কমপ্লিটলি ইরেডিকেট করে দেওয়া, দরকারই নেই। আবার ভাই জোর করে কিবোর্ডের মধ্যে একটা বাটন দিয়ে দিছে, তারপরে পর্যন্ত মানুষ ইউজ করে না। এরপরেও যদি টনেক না নড়ে, আমার মনে হয় না আর কিছু নড়বে। কোপাইলট প্লাস ওই ল্যাপটপগুলো স্পেশাল, আপনারা ওটা বুঝতে হবে। প্রত্যেকটা ব্র্যান্ড, ওরে ভাই কোপাইলট প্লাস পিসি, কোপাইলট প্লাস পিসি, কোপাইলট প্লাস পিসি। ওই যেবার আমরা প্রথমবার কম্পিউটেক্সে গেলাম, সব খালি কোপাইলট প্লাস। আমি তো এই কি একটা নতুন জিনিস, এলিয়েন টেকনোলজি মনে হয় চলে আসছে, কিছুই না ভাই। তবে লাইনাসের ভিডিওতে আরেকটা বিষয় ছিল, ওটা হচ্ছে গেমও টেস্ট করছে ওরা। গেম টেস্ট করার সময় র্যাম ইউজ ওই রকমই ছিল আর কি, উইন্ডোজে বেশি আর লিনাক্সে কম। তবে গেমের যে স্মুথনেস, গেমের যে পারফরমেন্সটা আর কি, এই পারফরমেন্সের দিক থেকে উইন্ডোজটা বেটার ছিল ওকে। মিন্টের থেকে। সেম গেম রিসোর্স কম ইউজ করলেও লিনাক্সে আসলে ওইভাবে আপনি যেটা বলতেছিলেন গেমের ক্ষেত্রে কিন্তু ওই ট্রান্সলেশন লেয়ারের পরেও ওই পারফরমেন্সটা খুব একটা এখনও ইমপ্রুভ হয় নাই। আচ্ছা, যদি দেখা যায় যে ইমপ্রুভ হয়, তারপরে হয়তো বা গেমার যে কমিউনিটিটা আছে তারা মূলত এদিকে শিফট হতে পারে। আর যদি গেমার কমিউনিটি শিফট হয়, পাশাপাশি আরও অনেকেই শিফট হবে। এক্স্যাক্টলি। আরও যদি রিজন আমরা খুঁজি, তাহলে মানে ড্রাইভার সাপোর্ট কিন্তু একটা বড় ইস্যু, হার্ডওয়্যার ড্রাইভার সাপোর্ট। যেহেতু লিনাক্স সিস্টেমের কথা যদি আমরা বলি, তাহলে লিনাক্স সিস্টেম কিন্তু ওইরকম ম্যাকের মতো ক্লোজড সিস্টেম না, ওপেন একটা সিস্টেম। এখানে কত ধরনের কোম্পানি, কত ধরনের ব্র্যান্ড, কত ওইএম, কত কিছু বানায় সবাই। তো সব কিছু একসাথে করার পরে ড্রাইভার ইস্যু কিন্তু অনেকেই ফেস করে, যদিও এটা অনেকাংশেই সলভ হয়েছে এখন। বাট আমি যখনকার কথা বলতেছিলাম ওই 2011-12 সালের দিকে, তখন যখন আমি প্রথম লিনাক্স ইনস্টল দিছি 10-11 সালের দিকে, তখন কিন্তু আমার ড্রাইভার অনেক প্যারা দিছে। ড্রাইভার, সাউন্ড ড্রাইভার কিংবা নেটওয়ার্ক ড্রাইভার, এগুলোতে ইস্যু ছিল। যদিও এখন গ্রাফিক্স ড্রাইভারটা নিয়ে মানুষজন মাঝে মধ্যে প্যারা খায়, বাকি ড্রাইভারগুলো তো অটোমেটিক্যালি ডিটেক্ট করে। কিন্তু এই যে ড্রাইভার যখন আপনি আপডেট দিতে যাবেন, বেশিরভাগ সময় ড্রাইভার আপডেটের কিন্তু GUI নাই ইয়াতে, লিনাক্সে। আপনাকে কমান্ড লাইনে যাইতে হবে, তখন আবার একটা সার্কেলের মধ্যে পড়ে যায় যে ও GUI-তে যাইতে হবে, কমান্ড লাইনে যাইতে হবে। এইটা নিয়ে মানুষজন একটু প্যারার মধ্যে খায় আর কি। আপনার কি মনে হয় ড্রাইভার ইস্যুটা আসলে কতটুকু বড় ইস্যু? ড্রাইভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ যেগুলো একটু লেসার নন ব্র্যান্ড আছে, তারা লিনাক্সের জন্য ড্রাইভার বানাই না, বা সফটওয়্যার সাপোর্ট ড্রাইভার সাপোর্টগুলো পাওয়াই যায় না। পপুলার যে ব্র্যান্ডগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে তারা ইন্টেল ধরেন, বা নেটওয়ার্কের ক্ষেত্রে আর কি ইন্টেল, এখন মিডিয়াটেকও বানায়, ওদের ড্রাইভার সাপোর্ট পাওয়া যায়। তাছাড়া আরও অনেক ব্র্যান্ড যেগুলো আছে তাদের ড্রাইভারগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না নেটওয়ার্কের ক্ষেত্রে। এছাড়া দেখা যাচ্ছে যে একটু যাদের যে ব্র্যান্ডগুলোর ইনভেস্টমেন্ট একটু কম, তারা এদিকে আসলে আসতেই চায় না। এই জন্য দেখা যাচ্ছে যে আপনি এখন একটা উইন্ডোজ সিস্টেম যখন বিল্ড করতেছেন, তখন কিন্তু অনেক ব্র্যান্ডের অনেক ইকুইপমেন্ট থাকে ওই একটা ডিভাইসের ভেতরে। সবগুলোর ক্ষেত্রে সবগুলো ড্রাইভার পারফেক্টলি না ম্যাচ করলে আপনি কিন্তু একদম পারফেক্ট একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে ওরা ড্রাইভার সাপোর্ট ঠিক করে হচ্ছে উইন্ডোজের জন্য, উইন্ডোজের জন্য করার জন্যই আসলে ওই দিক থেকে উইন্ডোজে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যদি ব্র্যান্ডগুলা বা কোম্পানিগুলা লিনাক্সের জন্য
মানে লিনাক্স আর একটু পপুলার যদি হওয়া শুরু করে তখন দেখা যাবে ব্র্যান্ডগুলোও ওই ড্রাইভার সাপোর্টগুলো দেওয়া শুরু করবে। এখন একটু আগে আমি যেটা বললাম যেটা একটা লাইক ভিশাস একটা সাইকেল, এটার জন্য এটা নাই, এটার জন্য এটা নাই, এরকমই পিং পং হয়েছে এর আর মতো কি হয়ে মূলত। গেছে। এক্স্যাক্টলি দেখা যাবে তখন কিন্তু সাপোর্ট যদি বেশি পাওয়া যায় বা সব ব্র্যান্ডই সাপোর্ট করা শুরু করে তখন দেখা যাবে ওই লিনাক্স একজন আরেকজনের উপর নির্ভরশীল বলা যায় আর কি। এক্স্যাক্টলি হ্যাঁ। আরেকটা জিনিস, ডিস্ট্রো, অতিরিক্ত পরিমাণে ডিস্ট্রো হওয়ার কারণে কি মানুষজন একটু ভয় পায় যে আমি আসলে কোনটায় যাব, আমি কি মিন্টে যাব নাকি? এত ডিস্ট্রোর নাম শুনে উইন্ডোজ ও উইন্ডোজ 11 ওকে ডিফল্ট এখন উইন্ডোজ 10 এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যেহেতু সাপোর্ট বন্ধ করে দিচ্ছে, বহু মানুষ এখন শিফট করতেছে। অলদো নীলক্ষেতের কথা ভিন্ন, তারা এখন এক্সপি ইউজ করে। কয়েকদিন আগে আমি কি একটা কাজের জন্য গেলাম, গিয়ে দেখি আর এক্সপিতে সেই ফটোশপ CS7 অথবা CS6 কিছু একটা ইউজ করতেছে, ওরাও এটাতে অভ্যস্ত, কারণ ওদের কিবোর্ড শর্টকাট সব কিছু এত মুখস্থ হয়েছে, ধম 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 করে একটা কাজ করে ফেলে, দেখতে অনেক মজা লাগে। বাট ওদেরকে বাদ দিলে আমরা যদি ডিস্ট্রোর কথা চিন্তা করি, তাহলে মানুষজন, আমার মনে হয় যে এটা একটা রিজন হইতে পারে যে কোনটা রেখে কোনটা চুজ করবো, এই কনফিউশনে অনেকে যাইতে চায় না। হ্যাঁ, প্রথম দিকে তো আপনি কনফিউশনে পড়ে যাচ্ছেন। দেখতে গেলে এখন প্রায় পপুলারই আছে 10টার উপরে ডিস্ট্রো আছে। এখন আপনি একটা জিনিস ইউজ করতে যাবেন তখন অপশন 10টার মধ্যে আপনার 10 ভাবে চিন্তা করা লাগবে, রিসার্চ করা লাগবে, হ্যাঁ 10টা নিয়ে রিসার্চ করা লাগবে কোনটা আমার জন্য ভালো হতে পারে। এরকম করতে করতে দেখা যায় অনেকে আসলে এক্সস্টেড হয়ে যায় আর ওইদিকে যাইতে চাচ্ছে। আমার মনে হয় এই জন্যই লিনাক্সকে, আমি জানি না অন্য কেউ এই ট্যাগ দিছে কিনা, আমি দিতে পারি, এনথুজিয়াস্টদের অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। এই কারণে এটার মার্কেট শেয়ারও কম, যদি আমরা কনজিউমার লেভেলে কথা বলি। আবারও আমি বারবার কনজিউমার কেন মেনশন করতেছি, কজ কেউ হয়তো কমেন্টে আইসা একটু ডিফেন্ড করতে পারে, হ্যাঁ আপনি জানেন লিনাক্সের ইউজার সংখ্যা কত, আপনার বাসার ফ্রিজের মধ্যেও লিনাক্স আছে, আপনার ফোনের মধ্যেও লিনাক্স আছে, আপনার গাড়ি যদি থাকে গাড়ির মধ্যেও লিনাক্স আছে, সব জায়গাতে লিনাক্স। এটা আমিও বিশ্বাস করি। যদি আমরা মানে জেনারেল অপারেটিং সিস্টেম আমরা উইন্ডোজের সাথে কম্পেয়ার যেহেতু করতেছি, এই কারণে আমরা সাধারণ মানুষ যে অপারেটিং সিস্টেম ইউজ করে এইটার কম্পারিজনে লিনাক্সের ইউজার সংখ্যা কম বলতেছি। কিন্তু যখন পার্সোনাল ডিভাইস হিসেবে যেগুলো ইউজ করে তার মধ্যে আপনি যখন সার্ভার ওয়ার্ল্ডে ঢুকবেন তখন লিনাক্স ইজ দ্য বস। লিনাক্সের বাইরে আর কেউ অন্য কোনো কিছু চিন্তাও করে না। উইন্ডোজ সার্ভার বা অন্যান্য জিনিসগুলো আছে কিন্তু সেটা শেয়ার পুরা ফ্লিপ হয়ে যায়। এখন যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেয়ার জেনারেল ইউজারদের জন্য হাইয়েস্ট, সেখানে সার্ভার ওয়ার্ল্ডে গেলে লিনাক্সে বেশি। বা এরকম ছোটোখাটো জিনিসপত্র যেগুলো আইওটি ডিভাইসেস বলেন কিংবা আমাদের অ্যান্ড্রয়েড সিস্টেম তো পুরাই লিনাক্স কার্নেলের উপর বেস করে তৈরি করা, সো ডেফিনেটলি ওখানে অনেক বেশি। বাট আমার মনে হয় অপারেটিং সিস্টেমের বেলায় লিনাক্সকে এনথুজিয়াস্টদের অপারেটিং সিস্টেম বলতে হবে। আচ্ছা ভাই, আপনি কি জেনারেল ইউজারদেরকে লিনাক্সে সুইচ করতে বলবেন? আচ্ছা, আমরা তো ডিসকাশনের একদম শেষ দিকে চলে আসছি, সো এটাকে আমরা কনক্লুশন হিসেবে ধরতেছি। এই মুহূর্তে আমি সাধারণ মানুষকে লিনাক্স রিকমেন্ড করব না। এখন সাধারণ মানুষ বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি? যারা ধরেন কম্পিউটার নিয়ে তার জীবনে যেই সব কাজ করা দরকার সেগুলো করার বাইরে, ফর এক্সাম্পল অফিস ওয়ার্কার যারা আছে তারা হয়তো ওয়ার্ড প্রসেসিং এগুলো করে, ওয়েব ব্রাউজ করে বা মাঝে মধ্যে হচ্ছে মুভি টুভি দেখে, এই কাজগুলো যারা করে তাদেরকে আমি রিকমেন্ড করব না লিনাক্সে শিফট করার জন্য। বাট যারা একটু হলেও, যাদের মধ্যে একটু হলেও স্পার্ক আছে, এনথুজিয়াজম স্পার্ক যেটাকে বলে আর কি, যে না একটু এক্সপেরিমেন্ট করতে চাই, একটু দেখতে চাই, তাহলে আমি মনে করি লিনাক্স একটা বিশাল একটা দুনিয়া। ওই দুনিয়াটাতে এমন হয় না যে আপনি একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে আছেন এতদিন ধরে একটা জায়গাতে, এখন হঠাৎ করে আপনি একটা দিগন্ত দেখলেন। লিনাক্স কাইন্ড অফ আমার কাছে মনে হয় ওই রকম। সো যারা একটু এনথুজিয়াস্ট আছে, যারা একটু এক্সপ্লোর করতে পছন্দ করে, তাদের জন্য আমি লিনাক্স রিকমেন্ড করব। আচ্ছা, এখানে আরেকটা ইনক্লুশন, যদি কারো একটা ওল্ড সিস্টেম থাকে, এটা কিন্তু একটা বড় বিষয় হইতে পারে। কারো যদি ওল্ড সিস্টেম থাকে যেটা কনফিগারেশন একটু ডাউন থাকতে পারে বা 8 জেনারেশনের আগে থাকতে পারে, যেখানে উইন্ডোজ 11 চলবে না, উইন্ডোজ 10 যেহেতু আপডেট পাচ্ছে না, তাদেরকে কি আপনি সুইচ করতে বলবেন? মানে ধরেন একদম বেসিক কাজ, তারা ব্রাউজিং করবে, টুকটাক মুভি টুভি দেখবে, এছাড়া তাদের মেইনলি কোনো কাজ নাই, এরকম কাজ কিন্তু অনেকেরই থাকে। হ্যাঁ, এমনিতেও যাদের অনেক ওল্ড একটা সিস্টেম থাকবে তারা নিশ্চয়ই ওটাতে AAA টাইটেল গেম খেলার কথা চিন্তা করবে না। সো আমার মনে হয় ওই ধরনের সিস্টেমগুলো যেগুলা উইন্ডোজের জন্য ডেড, মোট কথা উইন্ডোজের জন্য ওই সিস্টেমগুলো ডেড। উইন্ডোজ বলতেছে না তোমার এই হার্ডওয়্যার চলবে না, তুমি এটাকে ফেলে দাও, ফেলে দিয়ে নতুন একটা কিছু কিনে নিয়ে আসো। ওই সিস্টেমগুলোকে রিভাইভ করার জন্য আমার মনে হয় লিনাক্সের কিছু কিছু ডিস্ট্রো আছে যেগুলো দুর্দান্ত কাজ করবে। আমরা একটা প্ল্যানও করতেছি ভিডিও, যে আমরা কিছু লো কনফিগারেশনের সিস্টেমের মধ্যে কোন কোন ওএসগুলো ভালো কাজ করে এটা টেস্ট করে আমরা ডিটেলে জানাবো। ইভেন আমরা পডকাস্টে ওইগুলো নিয়ে পরবর্তীতে আরও ডিসকাস করবো। সো ডেফিনেটলি যাদের ওল্ড সিস্টেম আছে, স্লো সিস্টেম আছে, যারা উইন্ডোজ ইউজ করতে করতে বিরক্ত হয়ে গেছেন, আরে ভাই চলে না, হ্যাং করে, ল্যাগ করে, তাদের জন্য ডেফিনেটলি লিনাক্স রিকমেন্ডেড। তাদের এটা ট্রাই করে দেখা উচিত, অবশ্যই পারফরম্যান্সটা অনেক ভালো পাইতে পারে। হ্যাঁ, বাট আমাদের মূল ডিসকাশনের যে টপিকটা ছিল যে লিনাক্স কেন মেইন স্ট্রিম হচ্ছে না, সো এটার উত্তর আশা করি পুরো ডিসকাশনের মধ্যেই চলে আসছে। আমরা যদি ফাইনালি কনক্লুড করি এই বিষয়টা নিয়ে, তাহলে বলবো অদূর ভবিষ্যতে আমরা লিনাক্সকে মেইন স্ট্রিমে আসলে দেখবো না, এটা হবে স্লোলি বাট শিওরলি।
হয়তোবা উইন্ডোজ থেকে ভালো শেয়ার নিবে, আর উইন্ডোজ কেমনভাবে রেসপন্স করতেছে তার উপরেও কিন্তু তার উপরে বড় ডিপেন্ড পার্টটা করতেছে depend করবে। যে আসলে কতটুকু পরিমাণে মানুষ লিনাক্সকে অ্যাডপ্ট করবে। কিন্তু আমরা আশা করি, আমি অন্ততপক্ষে আশা করি বা আমি চাই যে উইন্ডোজের বিপরীতে আরেকটা অপারেটিং সিস্টেম দাঁড়াক। ম্যাক যদিও আগে একেবারে নিশ পিপল, এলিট ক্লাস পিপলের জন্য ছিল, ওইটাও কিন্তু এখন ভাঙতেছে। আমি দেখেন ম্যাকও কিন্তু একটা জেনারেল পিপলের অপারেটিং সিস্টেম হিসেবে এন্ট্রি নিচ্ছে। স্পেশালি ম্যাকের যে এন্ট্রি লেভেলের ল্যাপটপগুলো যে আমাদের সামনে একটা আছে নিও, ম্যাকবুক নিও, পাশাপাশি ম্যাক মিনি। হ্যাঁ, তবে আমার কাছে ভাইয়া ম্যাকের ইউআইটা ইউজার ফ্রেন্ডলি খুব একটা মনে হয় না। ওকে, এটা নিয়ে ডিবেট হইতে পারে আরেকদিন, ম্যাক ভার্সেস উইন্ডোজ। এটা করার মতো একটা ডিবেট আর কি। অবশ্যই এটা নিয়ে আমরা আরেকদিন এটা নিয়ে কথা বলবো। বাট মানে কিছু মানুষের তো ডেফিনেটলি অপছন্দ ম্যাক, এটা বলতেই হয়, এবং অনেক রেস্ট্রিকশন আছে যেটা উইন্ডোজে নাই। সো এইসব কারণে অনেকেরই অপছন্দ। কিন্তু অপছন্দ হইলো এই যে যেটা বললাম, আমার আগে যে স্টুডেন্টরা ছিল ভিডিও এডিটিংয়ের 99% স্টুডেন্টস ছিল উইন্ডোজ ইউজার, বাট এখন সেই রেশিওটা 90-10 হয়ে গেছে। মানে 90% উইন্ডোজ ইউজার, 10% আমার ম্যাক ইউজার। সো এই যে ডিস্টেন্স এটা খালি বাড়তেছে এবং খুব দ্রুত, স্পেশালি ম্যাক মিনি M4 বের হওয়ার পর থেকে এইটা বেড়ে গেছে, ইউজার সংখ্যা বেড়ে গেছে। আর নিয়েও যদিও এখনও পর্যন্ত ওইভাবে আমার মনে হয় না বাংলাদেশে অত বেশি সেল হয়েছে, বাট সামনে আরও হবে, এটা তো নিঃসন্দেহে, কারণ নিয়েও বের হওয়ার পরে দাম বেড়ে গেছে। আর ম্যাক মিনি কিন্তু তাদের একটা বড় একটা স্টেপ ছিল। হ্যাঁ, বিশাল। এবং ম্যাকবুক এয়ারও প্রচুর পরিমাণে চলে, প্রচুর মানুষ ম্যাকবুক এয়ার কিনে। যারা 1 লাখের উপরে বাজেট আছে তারা এখন ডিফল্ট চিন্তা করে, ও 1 লাখের উপরে বাজেট মানে লাগা ম্যাক। হ্যাঁ, সাজেস্ট করার ক্ষেত্রে কিন্তু এখানে সাজেস্ট করা যায় যে না, আপনি 1 লাখ টাকার উপরে বাজেট থাকলে এটা নিয়ে নেন, তাহলে নিশ্চিন্ত থাকতে পারবেন 2-4 বছর। ডিউরেবিলিটির কথা বলেন বা সব কিছু, এটা নিয়ে যদিও আমাদের একটা ভিডিও আছে ম্যাক ভার্সেস উইন্ডোজ নিয়ে, আমার চ্যানেলেই একটা ভিডিও আছে যে ম্যাক কেন আপনি কিনবেন, আর একটা ভিডিও ছিল উইন্ডোজ কেন আপনি কিনবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার অলসতা করবো না। যাই হোক, ফাইনালি আমরা নতুন একটা সেগমেন্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যেটা গত এপিসোডে আমাদের ছিল না, সেটা হচ্ছে টেক মিম। আমরা প্রতি এপিসোডেই একটা করে টেক মিম, একটা না অ্যাকচুয়ালি মাল্টিপল টেক মিম আপনাদেরকে দেখাবো, আমাদের কাছে যেগুলো সবচেয়ে বেশি ফানি লাগে। আজকে জাস্ট একটাই আমরা দেখাচ্ছি, কারণ এটা আমাদের শুরু। সো এই মিমটা হচ্ছে এরকম, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আর আমি আপনাদেরকে পড়ে শোনাই। উইন্ডোজ 11 গুড ফর গেমিং, লিনাক্স গুড ফর কোডিং, ম্যাক ওএস গুড ওভারঅল, ক্রোম ওএস গুড মর্নিং। ক্রোম ওএস নিয়ে ডিসকাশন করা যায়, অন্য একদিন আমরা ডিসকাস করব ক্রোম ওএস কি, মানে কতটুকু পাওয়ারফুল অপারেটিং সিস্টেম বা এটার ইউজ কেস কতটুকু। যদিও ইউরোপ ইউএস ওই সব জায়গাতে ক্রোম ওএসের ভালো রকমের আমরা অ্যাডপ্টেশন দেখেছি, স্পেশালি স্কুল কলেজগুলোতে স্টুডেন্টদের জন্য। একদম বাচ্চা লেভেলের স্কুল থেকে শুরু করে যারা আর কি বেসিক কাজকর্ম করে, তারা দেখলাম যে ক্রোম ওএস খুব ভালো চালাচ্ছে। বাট ডেফিনেটলি আপনারা আমার মতো ইউজার যারা আছি তাদের জন্য ক্রোম ওএস কখনোই অ্যাপ্রোপ্রিয়েট না। সো এটা নিয়ে আমরা অন্য একদিন ডিসকাস করবো, বাট মিমটা বেশ ফানি ছিল। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারাও যদি এরকম ফানি কোনো টেক মিম পান বা নিজে যদি বানাইতে পারেন তাহলে তো খুবই ভালো। ওরকম টেক মিমগুলো আমাদের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাও আমরা নতুন খুলেছি, আমাদের এই এপিসোডের মাধ্যমে প্রমোট করছি আপনাদের সাথে। সো আপনারা সবাই সেখানে জয়েন করে ফেলুন। ইভেন আমরা আরেকটা সেগমেন্টেরও প্ল্যান করতেছি, সেটা হচ্ছে আপনাদের থেকে, মানে আমাদের পডকাস্টের যে অডিয়েন্স আছে তাদের থেকে গেস্ট নিয়ে আসবো। আপনার কথাগুলো, আপনার টেক নিয়ে এক্সপিরিয়েন্স কিংবা টেক নিয়ে যে কোনো কথা আপনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান, সেটা যদি আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, তাহলে আপনাকেও আমাদের একটা সেগমেন্টে রাখবো। সো আপনি যদি আমাদের এই পডকাস্টে জয়েন হতে চান এবং আপনি যদি আপনার পছন্দের টেক মিমগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, যেগুলো আমরা আমাদের পডকাস্টে শেয়ার করব, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যান। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই চ্যানেলটাতে জয়েন করবেন। আমরা একটা কমিউনিটি বিল্ড করব সেখানে, অ্যান্ড আমরা টেক নিয়ে অনেক কথা বলবো সেখানে। ডিবেট হবে, মারামারি হবে, ঝগড়াঝাটি হবে, টেক নিয়ে যা হওয়ার টেক নিয়ে হবে ভাই, টেকের বাইরে কোনো কিছু আমরা চাই না। সো ডু জয়েন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো খালিদ, আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে সবার সাথে আবার দেখা হবে, অ্যান্ড আগামী সপ্তাহের টপিকটা ডিফারেন্ট হবে। আমরা আগামী সপ্তাহে আরও ডিফারেন্ট কিছু নিয়ে কথা বলবো। এইবার আসলে আমাদের 2টা এপিসোড খুব ঘন ঘন হয়ে গেছে, তাই না? যেহেতু লাস্ট এপিসোডটা আমরা একটু অফ টাইমে আপলোড করছি যে কারণে, বাট এখন থেকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় টাইমটা মেনটেন করার। সো সি ইউ নেক্সট উইক।